শুধু বলো ভালোবাসি। মুহসানাতুন সাইবা। পর্ব 46 থেকে 50। রুহানির এহেন কাজে উজান হকচকিয়ে উঠল। বিস্ময়ে চোখ বড় হয়ে গেল। রুহানির চোখে মনোযোগ দিয়ে তাকালো। রুহানি ধারালো দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। উজান দুইবার চোখ পিটপিট করল। উজান অবাক কণ্ঠে বলল, কি করছিস রুহানি? রুহানি আবার বলল, কি, খুলি উড়িয়ে দিব? দে, খুলি উড়িয়ে দে। উজান এবার তোত্তারামি করে জবাব দিল। রুহানি সরু চোখে তাকালো। বলল, কিন্তু উজান ভাই, আমি তো বন্দুক চালাতে পারি না। কিভাবে চালাবো? হেল্প করব। হ্যাঁ। এই বেয়াদ্দপ, বেশরম, বেলজ্জিতা বেহায়াটাকে মারতে হেল্প করুন। রুহানি উজানের কপাল থেকে পিস্তল নামিয়ে হায়াতের দিকে ফিরল। হায়াতের দিকে দুই হাত দিয়ে শক্ত করে পিস্তল তাক করল। পেছনে থেকে উজান রুহানির দুই হাতে হাত রাখল। হায়াত ডুলুডুলু চোখে তাকিয়ে আছে। তার মনে কি চলছে বোঝার উপায় নেই। তাকে হয়তো ড্রাগ দেওয়া হয়েছে। উজান রুহানির হাত ধরে পিস্তল হায়াতের বুক বরাবর তাক করল। রুহানি অত্যন্ত শীতল কণ্ঠে হায়াতের উদ্দেশ্যে বলে উঠল, যেই নারীর লজ্জা নেই, যেই নারী বিবাহিত পুরুষের দিকে নজর দেয়, যে নারী অন্যের সংসার ভাঙতে চায়, সেই সব নারীদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। সাথে সাথে একটা তীব্র বুলেট ছুটে গিয়ে বুক ভেতো করল হায়াতের। কাঠের চেয়ার সহ ছিটকে পেছনে পড়ল হায়াত। চোখ বড় হয়ে গেল। তার মুখ দিয়ে ছিটকে রক্ত বেরিয়ে আসলো। অবাক চোখে রুহানির দিকে তাকালো বধ। জীবনের শেষবারের মতো দুটো বড় শ্বাস নিল সে। হায়াত নিখোঁজ হতেই জালাল শেখ পাগলের মতো খুঁজতে শুরু করে, কিন্তু সেটা খুবই গোপনীয়তা বজায় রেখে। তিনি সংবাদ মাধ্যমকে আজ করতে দিলেন না যে তার একমাত্র মেয়ে কোথাও উধাও হয়ে গেছে। হায়াতের ফোন কল চেক করলে শেষ ফোন কলটা পাওয়া যায় নাহিদের। পুলিশ নাহিদকে ধরে নিয়ে গেলে নাহিদ জানায় সে কিছুই জানে না। নাহিদকে রিমান্ডে নেওয়া হয়। এদিকে নাহিদ এত মায়ের খাওয়ার পরেও জানায় সে কিছুই জানে না। মেয়ের নিখোঁজে জালাল শেখের অবস্থা ভীষণ খারাপ। একমাত্র মেয়ে তার। অবশেষে 10 দিন পর পরিস্থিতি মোড় নিল। হঠাৎ নাহিদ স্বীকার করল সে হায়াতকে খুন করেছে। নির্জন জায়গায় খোঁড়াখুড়ি করে মাটির নিচ থেকে হায়াত জোহরার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হলো। লাশ পচে গিয়েছে। এতদিনে মিডিয়াতে সব খোলাসা হয়ে গিয়েছে। প্রতিটা নিউজ চ্যানেলে হায়াত জোহরার মৃত্যুর সংবাদ ঘোষণা করা হচ্ছে। আইনমন্ত্রীর মেয়ে খুন হয়েছে, সেটা কি কোনো সাধারণ ব্যাপার? খুনির ফাঁসি চাই। আদালতে নাহিদ জানিয়েছে হায়াত তার সাথে প্রেমে ধোঁকা দেওয়ায় সে রাগে হায়াতকে খুন করেছে। শেষমেশ আদালত তাকে সর্বোচ্চ শাস্তি ঘোষণা করল, মৃত্যুদণ্ড। নাহিদ চিৎকার করে কেঁদে উঠল। আদালত থেকে বেরিয়ে সিগারেট জ্বালিয়ে মুখে পুরল উজান। মুখে বাঁকা হাসি এঁটে সিগারেটে কয়েকটা টান দিল। রাস্তার ধার দিয়ে হেলতে দুলতে হাঁটতে লাগল। সেদিন রেস্টুরেন্ট থেকে নাহিদের ফোন চুরি হয়ে গিয়েছিল। চুরিটা করিয়েছিল উজান। তার ফোন থেকে ভয়েস চেঞ্জারের মাধ্যমে হায়াতকে ফোন করে রাতে দেখা করার কথা জানায়। তার দেওয়া ঠিকানাতে হায়াত আসলে অভ্রর পাঠানো লোকের মাধ্যমে হায়াতকে তুলে আনা হয় সেই নির্জন জায়গাতে। নাহিদকে পুলিশে ধরে নিয়ে গেলে প্রথমে সে স্বীকার করে না, কারণ তখন আসলে সে এর ব্যাপারে কিছু জানত না। হঠাৎ একদিন তার সাথে দেখা করতে উজান আসলো। আর তাকে থ্রেট দিল সে যদি সম্পূর্ণ দোষ নিজের ঘাড়ে না নেয়, তাহলে সে তার বাবা মাকে মেরে ফেলবে আর বোনের ক্ষতি করবে। নাহিদের জীবন হলো তার পরিবার। তার পরিবারের কিছু হলে সে বাঁচবে না। উজান আর অভ্রের ক্ষমতার সম্পর্কে তার ভালোই ধারণা আছে। পরিবারের চিন্তা করে সে সম্পূর্ণ দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়। নভেম্বর মাস শেষের পথে। শীতে বশ করে নিয়েছে সকলকে। এ বছর শীতটা হয়তো একটু বেশিই পড়বে। 8 মাসের বান্ত পেট নিয়ে আস্তে ধীরে নিচে নেমে আসলো ইসরতা। তার চলতে ফিরতে কষ্ট হয় আজকাল। আর মাত্র কিছুদিন বাকি মাহতাব বাড়িতে নতুন সদস্য আসার। তার পেছনে পেছনে 5 মাসের বান্ত পেট নিয়ে নিচে নামলো রুহানি। তাকে দেখে মনে হচ্ছে সে 8 মাসের অন্তঃসত্ত্বা। দুইজন নিচে এসে সোফাতে বসল। এটুকুতেই দুজনই হাঁপিয়ে উঠেছে। রুহানি মুখ খুলে শ্বাস নিচ্ছে। রুহানির স্বাস্থ্য আগের থেকে অনেকটা বেড়েছে। গাল দুটো ফুলো ফুলো। প্রেগন্যান্সির সময়টুকু সে উজানকে অনেক জ্বালাচ্ছে। যখন তখন এটা ওটা খেতে ইচ্ছে করে আর উজান এনে দেয়। রাতের ভেতরেও ঘুম আসে না। তার সাথে উজানও জেগে থাকে। মাঝ রাতে একসাথে তাহাজ্জুদ পড়ে। রুহানির হাতে পায়ে কিছুটা পানি জমেছে। উজান যতক্ষণ বাড়িতে থাকে সব সময় মালিশ করে দেয়। সে যত দ্রুত পারে বাড়িতে চলে আসে। পারে না সব সময় বাড়িতেই থাকে, কিন্তু কাজে যেতেই হয়। আয়শা 2 গ্লাস পানি এনে দুইজনকে দিল। রুহানি পানি পেয়ে ঠকঠক করে এক নিঃশ্বাসে সবটুকু পান করল।
খুব পানি পিপাসা পেয়েছিল তার। কিছুক্ষণের ভেতরে উজান ফিরল। উজানের সাথে সাথে রুহানিও চলে আসলো ঘরে। উজান একেবারে গোসল করে বেরিয়ে আসলো। পরনে তোয়ালে, আরেকটা তোয়ালে দিয়ে মাথা মুছছে। রুহানি উসখুস করছে খালি। বিছানায় বসে পা বাহিরে ঝুলিয়ে দিয়ে পা দোলাচ্ছে। রুহানি এক পর্যায়ে বলে উঠল, উজান ভাই, শাট আপ, রুহানি। উজান গর্জে উঠল। আচমকা উজানের চিৎকারে রুহানি দৃশ্যমান রূপে কেঁপে উঠল। উজান আবার বলল, 100 বার নিষেধ করি ভাই ডাকতে, আর বারবার তুই ভাই ডাকিস। রুহানি নিজের ভুল বুঝতে পেরে জিহ্বা কামড়ালো। সরি উজান ভাই, আর হবে না। উজান দাঁত কটমট করে তাকালো রুহানির দিকে। রুহানি বলল, তাহলে কি ডাকবো আপনি বলে দেন। উজান এগিয়ে এসে রুহানির পাশে তোয়ালেটা ফেলে দিয়ে রুহানির দিকে ঝুঁকে ফিসফিস করে বলে উঠল, উজান থেকে উটটা বাদ দিয়ে শুধু জান ডাকতে পারিস, আমি মাইন্ড করব না। রুহানির এখন মন চাইল ওই গানটা শুনিয়ে দিতে। লজ্জা করে, লজ্জা করে বলতে আমার লজ্জা করে, কি করে মুখে আনি। কিন্তু তার তো লজ্জা করে, সেটাও বলতে পারবে না। আগে শুনুন না আমার সেই কথাটা। রুহানি কথা ঘুরাতে চাইল। উজান রুহানির পাশে বসল। বলল, হ্যাঁ বল, আমি শুনছি। রুহানি উজানের দিকে ঘুরে বসে বলল, আপনার কি মনে আছে? কি? উজান জিজ্ঞেস করল। আপনার মনে নেই তাই না? উজান সরু চোখে তাকালো রুহানির দিকে। বলল, আমাদের অ্যানিভার্সারির কথা বলছিস? রুহানি লাফিয়ে উঠল। খুশিতে আত্মহারা হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আপনার মনে আছে। ভাবছিলাম ভুলেই গিয়েছেন। উজান রুহানিকে ঘুরিয়ে উঠিয়ে এনে নিজের কোলে বসালো। রুহানি আঁতকে উঠল। সে বলল, আমি তো অনেক ভারী হয়ে গিয়েছি, আপনার কষ্ট হবে তো। নামিয়ে দিন আমাকে। উজান হালকা ধমকে উঠল, চুপচাপ বসে থাক। বেশি কথা বললে কোলে নিয়ে সারা বাড়ি শহর রাস্তা দিয়ে হেঁটে আসবো। রুহানি মিটিমিটি হাসল। ফিরে তাকালো উজানের দিকে। উজানও তাকালো তার দিকে। রুহানির স্বাস্থ্য বাড়ার কারণে মুখটা ফুলো ফুলো। গোলমুখ আরো গোল হয়েছে। এত কিউট লাগে, একদম পুতুল। না না, পুতুলের থেকেই সুন্দর। উজান টুপ করে রুহানির ফুলো গালে একটা চুমু দিল। রুহানি লজ্জায় বুকের সাথে মিশে গেল। উজান বলতে শুরু করলো, কক্সবাজার থাকতে কথা দিয়েছিলাম, বাড়ি ফিরে তোকে আবার বিয়ে করব। আমি চেয়েছিলাম আমাদের প্রথম অ্যানিভার্সারির দিন আমরা বিয়ে করব। কিন্তু তার আগেই আমাদের বাচ্চারা এসে যাচ্ছে। তাদের যে বড্ড তারা, তাও 2 জন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই এ বছরে বিয়ে করা হলো না। ইনশাআল্লাহ সামনের বছর ডিসেম্বরের 7 তারিখ তোকে আবার বিয়ে করব। রুহানি সম্পূর্ণটা সময় আবেগে আপ্লুত হয়ে শুনে গেল উজানের কথা। শেষের দিকে বলদের মতো হেসে বলে উঠল, উজান ভাই, আপনি এমন ভাবে বলছেন বিয়ে করব মনে হচ্ছে আমরা বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দিচ্ছি। রুহানির কথা শুনে উজান অসন্তুষ্ট চোখে তাকিয়ে রইল। ভোরের দিকে ইসরাতের ডেলিভারির পেইন উঠেছে হঠাৎ। সকলে ছুটাছুটি করে তাকে নিয়ে হসপিটালে ছুটেছে। রুহানি যেতে চাইলেও তাকে এই অবস্থায় নেওয়া হয়নি। সুমাইয়া আর তাকে বাড়িতে রেখে গিয়েছে। বেলা 11টার দিকে খবর এসেছে ইসরাতের ছেলে হয়েছে। মা ছেলে দুজনই আলহামদুলিল্লাহ সুস্থ আছে। উজান ছবি পাঠিয়েছে রুহানিকে। একটা ফুটফুটে বাচ্চা, কি সুন্দর। কালকে বাসায় নিয়ে আসা হবে তাদের। রাতে ইসরাতের পাশে হামিদা বেগম আর তুহিন থাকলো। আর সকলে বাড়ি ফিরে আসলো। রান্না করে কাজ শেষ করে ঘরে আসলো আয়শা। অভ্র এখনো ফেরেনি। রাত হবে ফুরতে। রাত প্রায় 11:30টার দিকে অভ্র বাড়ি ফিরল। অভ্র ঘরে ঢুকেই গায়ে সাদা পাঞ্জাবিটা টেনে টুনে খুলে পাশে ছুঁড়ে ফেলল। আয়শা ফ্যান চালিয়ে দিল। অভ্র ঘরময় পায়চারি করতে করতে বিরক্ত কণ্ঠে বলে উঠল, উফ কি গরম, কি গরম। আয়শা কপাল কুঁচকে তাকিয়ে রইল। এত শীতের ভেতরেও এই লোকের গরম লাগছে। সে মুখ ফুটে বলেই ফেলল, এত শীতের ভেতরেও আপনার গরম লাগছে। অভ্রর পা থেমে গেল। সে আয়শার দিকে তাকিয়ে হাত দিয়ে মুখে বাতাস করতে করতে বলল, সব তোমার রূপের আগুন। তোমার রূপের আগুনে ঝলসে যাচ্ছি আমি। উফ এত গরম। অভ্রর ফ্লার্টিং স্কিল দেখে আয়শা হেসে উঠল। আয়শা অভ্রর বুকের দিকে আঙুল তাক করে বলল, এভাবে খালি গায়ে আমার সামনে দিয়ে খুরখুর করছেন কেন? সিডিউস করার চেষ্টা করছেন? অভ্র নিজের দিকে একবার তাকিয়ে আয়শার দিকে ফিরল। বাঁকা হেসে বলল, তুমি সিডিউস হচ্ছ নাকি আয়শা বিবি? মোটেও না। আপনাকে দেখে সিডিউস হওয়ার কিছু নেই। অভ্র অবাক হওয়ার ভান ধরল। আমাকে দেখে সিডিউস হওয়ার কিছু নেই? না চাইতেন পেয়ে গিয়েছ তো তাই মূল্য দিচ্ছ না বিবি? বাহিরে কত মেয়ে আমার জন্য পাগল।
আয়েশা দাঁত চেপে বলল, তো যান না তাদের কাছে। আমার কাছে কি? যে আপনাকে পাত্তা দেয় না তার কাছে থেকে কি করবেন? উইয়ে আমাদের নিষিদ্ধ জিনিসের প্রতি ঝোঁক বেশি তাই। যার কাছে পাত্তা পাই না আমরা তার পেছনেই দৌড়াই। যান গোসল করে আসেন। এত শীতে তুমি আমাকে 2বার গোসল করতে বলছো? আশ্চর্য, আপনার না গরম লাগছে? আর 2বার কখন বললাম? দুপুরে তো গোসল করেননি। এখন করলে তো আমার আবার একটু পরে করা লাগবে। আয়েশা অবাক হয়ে বলল, এখন করলে আবার একটু পর করবেন কেন? পরপর চোখ ছোট করে তাকালো অভ্রর দিকে। অভ্র মিটিমিটি হাসছে। আয়েশা কপাল কুঁচকে ভীষণ অসন্তুষ্ট কণ্ঠে বলে উঠল, আপনি যে এত ফাজিল এটা কেউ জানে? তুমি জানো তো? তুমি জানলেই হবে। আয়েশা চাইতেও রাগ দেখাতে পারল না, হেসে উঠল। রাত 12টা বাজতে আর মাত্র 5 মিনিট বাকি। রুহানি ছটফট করছে। উজান এখনো ফেরেনি। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, আবার দরজার দিকে তাকাচ্ছে। ঠিক 12টার বাজতেই উজান ঘরে ঢুকল। রুহানি তড়াক করে উঠে দাঁড়ালো। ছটফট পায়ে এগিয়ে গেল উজানের দিকে। উজান বলল, আস্তে। রুহানি এগিয়ে এসে কোমরে 2 হাত রেখে দাঁড়িয়ে বলল, কোথায় ছিলেন আপনি শুনি? এত দেরি হলো কেন? উজান রুহানির মুখে এসে পড়া কয়েকটা চুল আঙুলের সাহায্যে রুহানির কানের পেছনে গুজে দিয়ে বলল, একটা কাজে আটকে গিয়েছিলাম। রুহানি ঠোঁট ফুলিয়ে বলল, আজকে কি মনে আছে? উজান মুচকি হেসে রুহানির কপালে একটা চুমু খেয়ে বলল, আমাদের বিবাহবার্ষিকী। রুহানি মন খারাপ করে বলল, যাক আপনার মনে আছে। পরপর আবার বলল, আমার গিফট কোথায় শুনি? উজান জবাব দিল, তোর গিফট তো তোকে অনেক আগেই দিয়ে দিয়েছে। রুহানি অবাক হয়ে বলল, কোথায়? কখন দিলেন? উজান আঙুল দিয়ে রুহানির 5 মাসের ফুলে উঠা পেটে গুঁতো দিয়ে বলল, এই এক পেটে নিয়ে ঘুরছিস? রুহানি হকচকিয়ে উঠল উজানের কাণ্ডে। হতভম্ব হয়ে তাকিয়ে রইল। উজান আবার বলল, এর থেকে বড় গিফট আর কি হতে পারে? একটা না দুইটা দিচ্ছি তাও। আবার একটা ছেলে আর একটা মেয়ে। রুহানি রাগ দেখিয়ে বলল, জান আপনার সাথে কথা নেই। রুহানি পেছনে ফিরতে গেলে উজান তাকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। পকেট থেকে একটা লাল রঙের বক্স বের করে রুহানির হাতে দিল। রুহানি সেটা খুললে তার থেকে চকচকে ডায়মন্ডের একটা আংটি বেরিয়ে আসলো। উজান সেটা নিজের হাতে নিয়ে রুহানির আঙুলে পরিয়ে দিল। সেটাতে একটা চুমু খেয়ে বলল, এবার আমার গিফট দে। রুহানি মিটিমিটি হেসে উজানের হাতটা নিয়ে নিজের পেটের উপর রেখে বলল, এই আপনার গিফট। এটা নিশ্চয়ই আপনার একার ফল না, আমারও পরিশ্রম আছে। উজান হেসে উঠল। রুহানি উজানকে ছাড়িয়ে ড্রেসিং টেবিল থেকে একটা বক্স নিয়ে আসলো। তা থেকে চমৎকার একটা ঘড়ি বেরিয়ে আসলো। রুহানি সেটা উজানের হাতে পরিয়ে দিল। রুহানি নিজের হাতে কেক বানিয়েছিল। তারা সেই কেকটা একসাথে কাটল। শীতের রাতে বেকনিতে দুজন দাঁড়িয়ে রইল কতক্ষণ। উজানের বাহুবন্ধনে রুহানি। রুহানি আচমকা বলতে শুরু করলো, আপনি সারা জীবন এমন থাকবেন উজান ভাই। আপনি আছেন বলেই আমি বেঁচে আছি। আমার বেঁচে থাকার অনুপ্রেরণা হলেন আপনি। না হলে এত কলঙ্ক নিয়ে আমি কখনোই বাঁচতে পারতাম না। আমার জীবনের প্রথম শিক্ষণ আপনি। আপনার মতো কেউ আমাকে এতটা বুঝতে পারেনি। আপনার মতো এত চমৎকার ভাবে কেউ আমাকে বোঝাতে পারেনি। আপনার কথায় জাদু আছে উজান ভাই। সেই জাদুতে আমি আমার সকল দুঃখ কষ্ট ভুলে যাই। আমি ভাগ্য করে আপনার মতো একজন স্বামী পেয়েছি। আপনি স্বামী হিসেবে একজন আদর্শ পুরুষ মানুষ। উজান রুহানিকে নিজের দিকে ফিরালো। রুহানির মুখে হাসি আর চোখে জল চিকচিক করছে। উজান আঙুল দিয়ে আলতো করে জলটুকু মুছে দিল। উজান হালকা হেসে বলল, আমি সার্থক, আমি আমার স্ত্রীর কাছে একজন আদর্শ স্বামী হতে পেরেছি। রুহানি জিজ্ঞেস করল, আর আমি কি একজন আদর্শ স্ত্রী হতে পেরেছি? উজান রুহানির চোখের দিকে তাকিয়ে বলল, আমার রুহানি সব দিক দিয়ে নিখুঁত। সে আমার আদর্শ ও অনুগত স্ত্রী। স্বামী স্ত্রীর সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাস, আর আমরা দুজন একে অপরকে সেই বিশ্বাস দিই। আমার খারাপ সময়ে তুই আমাকে বিশ্বাস করেছিস, আমার পাশে থেকেছিস। আমি চাই এই বিশ্বাস কোনোদিন না ফুরাক। রুহানি ঠোঁট ফুলিয়ে বলল, কিন্তু আপনার একটা জিনিস চেঞ্জ করতে হবে। যে কি? এই আপনি আমাকে ভাই ডাকতে নিষেধ করেন কিন্তু আপনি আমাকে তুই সম্বোধন করেন, এটা কি ঠিক বলেন? উজান ভ্রু উঁচিয়ে বলল, এখন আমাকে তোকে তুমি করে বলতে হবে। অবশ্যই। আমি আপনার বউ না। বউকে কেউ তুই করে ডাকে। আচ্ছা ডাকবো। এখন ডাকুন। উজান বলল, তুমি। রুহানি খিলখিল করে হেসে উঠল। উজান বাঁকা চোখে তাকিয়ে রইল। রুহানি বলল,
আপনার মুখে তুমি ডাকটা অনেক অদ্ভুত লাগছে। রুহানি আবার বলল, আপনার মুখে ভালোবাসি শব্দটা কিন্তু এখনো শোনা হলো না। শোনা হবে কোনো একদিন। সেই কোনো একদিনটা কবে? উইয়ে, কোনো একদিন। রুহানি ঠোঁট ফুলিয়ে তাকালো উজানের দিকে। উজান টুপ করে সেই ঠোঁটে শক্ত করে একটা চুমু খেল। ইসরাতকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। এদিকে বিপাকে পড়েছে বেচারা সদ্য জন্ম নেওয়া বাচ্চাটা। সারাদিন তাকে নিয়ে কারাকারি লেগেই থাকে সকলের। রুহানি তো তাকে ছাড়তেই চায় না। এদিকে সুমাইয়া আর রুহানি দুইজন খালি ঝগড়া করে বাচ্চাটাকে নিয়ে। বাচ্চাকে দেখতে নানি জয়নব বেগম, খালা, মামারা, ভাই বোনেরা সকলে এসেছে। কিছুদিনের ভেতরে আকিকাও সম্পূর্ণ করা হলো। ছেলের নাম রাখা হলো তাওহিদ ইরফান তালহা। সব থেকে আশ্চর্যের বিষয় হলো, তুহিন আর ইসরাতের বিবাহবার্ষিকীর দিনেই তালহার জন্ম হয়েছে। এর ভেতরে রায়হান হুট করে জানালো সে বিয়ে করতে চায়। মেয়ে তার পছন্দ করা আছে। ইসরাত তার বাবার সাথে কথা বলেছে। বাবা আগের থেকে কিছুটা নরম হয়েছেন। তালহা হওয়ার পর বাবা মা আর ভাই এসেছিল মাহতাব বাড়িতে তালহাকে দেখতে। আসার সময় হাত ভর্তি করে খাবার আর বাবুর জন্য খেলনা নিয়ে এসেছেন। বাবার মুখ দেখে বোঝার উপায় নেই উনি পুরোটুকু মেনে নিয়েছেন কিনা। তুহিন আগ বাড়িয়ে কথা বললেও উনি শুধু কথার জবাবটুকুই দিয়েছেন। সকালে এসে বিকালে চলে গিয়েছিলেন তারা। ইসরাত তাতেই খুশি। এখন একটু মেনেছে, পরবর্তীতে সবটুকু মেনে নিবে। পরিবারের ঝামেলা একদিন না একদিন ঠিকই মিটে যাবে, কিন্তু প্রিয় মানুষ হারানোর বেদনা কোনো দিনও মিটত না। এই আফসোস সারা জীবন থেকে যাবে। রায়হানের পছন্দ করা মেয়ে দেখতে গিয়েছিল বাড়ির মুরব্বীরা। মেয়ে তাদের পছন্দ হয়েছে। কিছুদিনের ভেতরে কথা পাকাপোক্ত করা হয়ে গিয়েছে। বড় করে অনুষ্ঠান করবেন না রায়হান, শুধু বিয়ে কাবিন করে মেয়ে নিয়ে আসবে। রান্নাঘরে চা বানাচ্ছে আয়শা। রুহানি ফুলিকে কোলে নিয়ে সারা বাড়ি ঘুরঘুর করছে। সোফায় তালহাকে কোলে নিয়ে বসে আছে ইশরাত। সামনে রাসেল আর সুমাইয়া বসে আছে। কি নিয়ে যেন দুজনে কথা কাটাকাটি করছে। তা নীরবে শুনছে ইশরাত। সুমাইয়া এক পর্যায়ে বিরক্ত হয়ে বলে উঠল, তুমি বেশি খারাপ রাসেল ভাই। কথায় না পারলে এমন খারাপ হয়ে যেতে হয়। সুমাইয়া ধুম করে একটা কিল মারল রাসেলের বাহুতে। চুপ করো অসভ্য ভাই। রাসেল বাহু মালিশ করতে করতে বলল, তোর হাত নাকি লোহারে সুমাইয়া? বাবা, জ্বলে যাচ্ছে। তখন সেখানে রুহানি হাঁপাতে হাঁপাতে এসে বসল। ফুলিকে কোলে রেখে হাত পা মেলে দিয়ে বসে বলল, উফ, এটুকুতেই হাঁপিয়ে গেছি আমি। আয়শা সকলের জন্য চা নিয়ে আসলো। টি টেবিলের উপরে ট্রেটা রাখলো। ফোনটাও সেখানে রাখলো। নিজে একটা কাপ নিয়ে সোফায় বসলো আয়শা। সকলে চা নিল। বড়রা কেউ বাড়িতে নেই। অভ্র, উজান, তুহিন কাজে। বরাবরের মতো রায়হানের খবর কেউ জানে না। চা খাওয়া আর গল্পের মাঝে হঠাৎ ঝংকার তুলে আয়শার ফোন বেজে উঠল। সকলের নজর একসাথে আয়শার ফোনের স্ক্রিনে পড়ল। প্যারেলাল দিয়ে সেভ করা নাম্বার থেকে ফোন এসেছে। আয়শা তড়িঘড়ি করে ফোনটা হাতে নিয়ে ফেলল। রুহানিরা ঠোঁট চেপে হেসে উঠল। রাসেল মুখ ফুসকে বলে ফেলল, প্যারেলাল। আয়শা চরম লজ্জা পেয়ে সেখানে থেকে দ্রুত প্রস্থান করল। রাসেল দাঁত বের করে হেসে বলে উঠল, ও আমাদের চাচা তাহলে প্যারেলাল। সুমাইয়া হাসতে হাসতে বলল, বেচারা চাচি লজ্জা পেয়েছে। রুহানি হো হো করে হেসে উঠল। রুহানির হাসির আওয়াজে তালহার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতে চিৎকার করে কেঁদে উঠল। সবাই হকচকিয়ে উঠল। রুহানি জিভ কামড়াল। তালহাকে নিজের কোলে নিয়ে নিল। রায়হান যত দ্রুত চায় বিয়ে করতে। সে মোটেও দেরি করতে রাজি না। হঠাৎ বিয়ের ভূত মাথায় কেন উঠল কেউ বুঝতে পারছে। যেই ছেলে এতদিন বিয়ে করবে না বলে মুখে ফেনা তুলে ফেলেছে, সেই ছেলেটাই এখন বিয়ে করবে বলে মুখে ফেনা তুলছে। বড়ই আজব ব্যাপার। বিয়ের কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। সামনের শুক্রবার বিয়ে। রায়হান নিজে দেখে শুনে সবকিছু কেনাকাটা করছে। রাতে উজান ঘরে এসে রুহানিকে ঘরে দেখতে পেল না। অমনি মেজাজ চড়ে গেল তার। চেঁচিয়ে চেঁচিয়ে রুহানিকে ডাকতে শুরু করল। উজানের ডাক শুনে হন্তদন্ত পায়ে ছুটে আসলো রুহানি। দরজার সামনে দাঁড়িয়ে হাঁপাতে থাকলো। উজান নাক ফুলিয়ে তাকিয়ে রইল। হুঙ্কার দিয়ে উঠল, কি সমস্যা, এভাবে হাঁপাচ্ছিস কেন? রুহানির নাজুক শরীর কেঁপে উঠল উজানের হুঙ্কারে। ঠোঁট উল্টিয়ে বলল, ছুটে আসার কারণে হাঁপিয়ে উঠেছি। তোকে ছুটে আসতে কে বলেছে? আপনি তো গরুর মতো চেঁচাচ্ছিলেন। মুখ ফুসকে কথাটা বলতেই রুহানি জিভ কাটল। উজানের চোখ বড় বড় হয়ে গেল। সে নিজের দিকে আঙুল তাক করে বলল, আমি গরুর মতো চেঁচাচ্ছিলাম? রুহানি ঘন ঘন দুই পাশে মাথা নাড়িয়ে না বুঝালো।
উজান কিছুক্ষণ সরু চোখে তাকিয়ে থেকে দুই হাত মেলে দিয়ে বলল, সুইট হার্ট, বুকে আয়। আস্কারা পেতেই রুহানির শুকনো মুখে হাসি ফুটে উঠল। উল্কার গতিতে ছুটে এসে আছড়ে পড়ল উজানের বুকে। উজান শক্ত করে জড়িয়ে ধরল। উজান বলল, আমি বাড়িতে এসে যেন সব সময় তোকে ঘরে পাই। আমার সারাদিনের সব ক্লান্তি তোকে দেখে মুছে যায়। তুই আমার ক্লান্তি দূর করার ওষুধ। তখন পায়ের নরম কিছুর ঘষা লাগতেই উজান পায়ের দিকে তাকালো। ফুলি তার পায়ে গা ঘেঁষছে। হয়তো সেও তার মালিকের মতো আদর খেতে চায়। ড্রয়িং রুমে বসে ছিলেন জয়নব বেগম, হামিদা, সুরাইয়া, হাফসা, রুহানি, সুমাইয়া, ইশরাত আর আয়শা। বিভিন্ন কথার এক পর্যায়ে জয়নব বেগম আয়শাকে বলে উঠলেন, এবার তোমাদের একটা বাচ্চা নেওয়া উচিত বৌমা। অভ্রুর বয়স তো কম হলো না। তার ভাইপোদের বাচ্চা কাচ্চা হয়ে যাচ্ছে, এদিকে সে তাদের সবার বড় হয়েও তার এখনো বাচ্চা হয়নি। ব্যাপারটা দৃষ্টিকটু লাগছে। আয়শা লজ্জায় মাথা নিচু করে রইল। জয়নব বেগম যদি জানতেন তার এই ছেলেটা বাচ্চার জন্য কিভাবে তাকে অতিষ্ঠ করে, তাহলে হয়তো তিনি একথা জীবনেও বলতেন না। আয়শা কোনো কথা বলল না। নীরবে মাথা নাড়িয়ে সাইড জানালো। গোসল শেষে ড্রেসিং টেবিলের সামনে বসে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে আয়শা। শীতকাল হওয়ায় হাঁটু ছাড়িয়ে লম্বা চুলগুলো শুকাতে বেশ ঝামেলা হয় আয়শার। তাই 2 দিন আগে অভ্র হেয়ার ড্রায়ার এনে দিয়েছে। এখন আর কোনো সমস্যা হয় না। আগে থেকে আরো কিছুটা বেড়েছে চুল। এই লম্বা চুলগুলো অভ্রর অনেক পছন্দের। আয়শার সাথে থাকলে সে সব সময় আয়শার চুল হাতে প্যাঁচিয়ে রাখে আর ঘন ঘন চুলে ঘ্রাণ নেয়। গ্রামে থাকতে আয়শা শীতকালে গোসল শেষে নদীর কূলে গিয়ে বসে থাকত। নদীর কূল ছিল তার একটা প্রশান্তির জায়গা। সময় পেলেই সে সেখানে গিয়ে বসে একাকিত্ব উপভোগ করত। সে আগে একা ছিল। হ্যাঁ, ভীষণ একা ছিল। ক্লাস 10 পর্যন্ত পড়িয়ে পড়াশোনা বন্ধ করে দেওয়া হলো তার। নিজের বাবা থাকতেও ছিল না, একটা সৎ মা থাকলেও সে কখনো আপন না হতে পারেনি। তার একটা ভাই থাকতেও সেই ভাইয়ের তার কাছে আসার কোনো অনুমতি ছিল না। সেই ভাইকে আদর করার অনুমতি ছিল না। সে শুধুই বাড়ির দাসত্বই করে গিয়েছিল, আপন হয়ে উঠতে পারেনি কোনোদিন। তার কাছে সব থেকেও কিছুই ছিল না। কিন্তু এখন তার সব আছে। মেয়েদের জীবনে সব থেকে প্রয়োজন হয় একটা বিশ্বস্ত হাত। আল্লাহ তাকে সেটা দিয়েছেন। সে তার জীবনে অভ্র জোহানের মতো একজন জীবন সঙ্গী পেয়েছে। হ্যাঁ, মাথার 2-1টা তাছাড়া তাতে অবশ্য কিছু যায় আসে না তার। রায়হানের বিয়ে আজ। বিয়েতে যাওয়ার জন্য সে একটা লাল রঙের শাড়ি পরেছে। কিছুদিন আগে অভ্র এনে দিয়েছিল শাড়িটা, আজকেই প্রথম পরল সে। চুলগুলো শুকিয়ে সুন্দর করে বেঁধে নিল। মুখে একটু ক্রিম লাগিয়ে চোখে কাজল দিল। সাথে হালকা একটু লিপ বাম। ঘড়ির কাঁটার দিকে তাকালো। দেরি হয়ে যাচ্ছে, আর এদিকে অভ্রর এখনো খবর নেই। ফোনটা হাতে নিয়ে তাকে ফোন দিতে যাবে এমন সময় হন্তদন্ত পায়ে ঘরে ঢুকল অভ্র। ঘরে ঢুকেই অভ্র থমকে গেল। থেমে গেল সব শব্দ। থেমে গেল তার সময়। থেমে গেল তার হৃৎপিণ্ড। মুগ্ধ চোখে তাকিয়ে রইল আয়শার দিকে। কিছু মুহূর্তের পর মুখ দিয়ে শব্দ বেরিয়ে আসলো, মাশাআল্লাহ, আমার চড়ুই পাখিটাকে কি সুন্দর লাগছে। আয়শা লজ্জায় মাথা নিচু করে ফেলল। ঠোঁটে লাজুক হাসি ফুটে উঠল। অভ্র এগিয়ে এসে 2 হাত দিয়ে কোমর জড়িয়ে ধরে কাছে টেনে আনল। আয়শা মাথা নিচু করে রাখল। অভ্র এক হাত দিয়ে আয়শার মুখ উঁচু করে মুগ্ধ কণ্ঠে বলে উঠল, তোমাকে আমার লাগছে আয়শা বিবি। ওহ সরি, তুমি তো আমারই। পুরোটুকু শুধুই আমার। আমার বিবি, আমার চড়ুই পাখি। আয়শা লজ্জায় তার দিকে তাকাতে পারল না। মাথা নিচু করে ফেলল। অভ্র অনেকটা সময় নিয়ে কপালে চুমু খেল। রাসেল নতুন বাইক কিনেছে। উজানের থেকে দেখে সেও ইয়ামাহা নিয়েছে। বাইক নিয়ে বাহিরেই দাঁড়িয়ে ছিল সে। তখন সেজেগুজে হেলতে দুলতে বাইরে বেরিয়ে আসলো সুমাইয়া। সুমাইয়াকে দেখে রাসেল চেঁচিয়ে উঠল, আরেহর রঙ্গিলা বিআইন, এদিকে আসেন। সুমাইয়া সরু চোখে তাকালো রাসেলের দিকে। গটগট পায়ে এগিয়ে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, কি সমস্যা? সমস্যা কিছুই না, বাইকে ওঠ। সুমাইয়া বাইকটা ঘুরে ঘুরে দেখে বলল, বাইকটা অনেক সুন্দর রাসেল ভাই। ও তাই? তাহলে এবার আপনি উঠে আরো সুন্দর করে দিন। রায়হানের বিয়েতে পরিবারের সবাই গেলেও রুহানি আর উজান যায়নি। মূলত উজান যেতে দেয়নি, রুহানিকে সাথে বাহানা দেওয়া হয়েছে, রুহানির শরীর ভালো না। এদিকে সত্যি রুহানির শরীরটা আজকাল খুব একটা ভালো যাচ্ছে না। তবে যতটা রুহানির শরীর খারাপ যাচ্ছে, তার থেকেও যেন বেশি খারাপ যাচ্ছে উজান। রুহানির রাতে ঘুম হয় না, আর সেই সঙ্গে জেগে থাকে উজানও।
একদিকে স্ত্রীর অস্থিরতা, অন্যদিকে স্ত্রী অস্থিরতায় নিজের দ্বিগুণ অস্থিরতা। দুই মিলে তার রাতগুলো হয়ে উঠছে অনিদ্রায় ভরা। রাতের রুহানি বিছানায় পিঠ দিতে না দিয়েই পায়চারি শুরু করে দেয়। পেটটা এখন অনেক ভারী হয়ে গেছে। টুইন বেবি বহন করা সহজ নয়। হাঁটতে কষ্ট হয়, একটানা বসে বা শুয়ে থাকতে পারে না। মাঝরাতে তার কোমরে তীব্র ব্যথা শুরু হয়, পা ফুলে ওঠে, শরীর গরম হয়ে যায়। কখনো বমি বমি ভাব, কখনো হঠাৎ মাথা ঘোরা। সব মিলিয়ে তার দিনরাত্রি এক যন্ত্রণার ভেতর দিয়ে কাটছে। এই সময়টাতে উজান প্রায় সারা রাত জেগে থাকে রুহানির পাশে। সে রুহানির কোমর মালিশ করে দেয়, কখনো হাত টিপে দেয়, পায়ের পাতা টিপে দেয়। কখনো রুহানির গা গরম হয়ে উঠলে ঠান্ডা তোয়ালে চেপে ধরে রুহানির কপালে। ভোরের দিকে যখন একটু শান্ত হয় রুহানি, তখনই উজানের চোখ বোঝে। কিন্তু ঘুমানোর সময় পায় না। প্রায় কিছুক্ষণের মধ্যেই অফিসের সময় হয়ে যায়। অফিসে গিয়ে ক্লান্ত চোখে কাজ সামলায় সে। অবশ্য শরীরের ক্লান্তি তার কাছে কিছুই না। সে মূলত ক্লান্ত রুহানির কষ্টে। রুহানির শরীর যত ভারী হচ্ছে, উজানের মন তত অস্থির হয়ে উঠছে। রাতে যখন রুহানি কষ্টে হাঁপায়, সে ভীষণ অপরাধী গলায় বলে, আর একটু সহ্য কর রুহানি, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তোমার পাশে। তার কথায় রুহানির অস্থিরতা কমলেও অস্থিরতা কমে না উজানের। যতদিন এগুচ্ছে তত অস্থিরতা বাড়ছে। অফিস থেকে যত দ্রুত পারে সে বাড়ি ফিরে আসে। বিয়ের পর রায়হান কিছুটা বাড়িমুখ হয়ে উঠেছে। অনেক বোঝানোর পরও সে পারিবারিক ব্যবসায় যুক্ত হয়নি, বরং কিছুদিন আগে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি নিয়েছে। রুহানিদের মনে ছিল শঙ্কা, নতুন বউ কেমন হবে, তাদের সাথে মানিয়ে নিতে পারবে তো। কিন্তু নতুন বউ তামান্না এসে সেই সব শঙ্কা দূর করে দিল। পরিবারের সবার সাথে অল্প সময়ই এমনভাবে মিশে গেছে যে রুহানিরা সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারল। সকালবেলা ডাইনিংয়ে নাস্তা করছিলেন উজান, অভ্র, তুহিন, রফিকুল সাহেব, রাফিদ সাহেব আর আফতাব সাহেব। বাড়ির বউরা তাদের ধরে ধরে দিচ্ছিলেন। এমন সময় রায়হান এককদম পরিপাটি হয়ে চিনে নেমে আসলো। হামিদা বেগম খেতে ডাকলে সে খাবেন না জানিয়ে বেরিয়ে গেল। উজান তীক্ষ্ণ দৃষ্টিতে তার পায়ের দিকে তাকিয়ে রইল। হঠাৎ দৃষ্টিচারণে ভেসে উঠল পূর্বে ঘটে যাওয়া কিছু দৃশ্য। সবকিছু মেলাতে পেরে আচমকা তার ঠোঁটে বাঁকা হাসির রেখা দেখা দিল। একটা রেস্টুরেন্টের সামনাসামনি বসে আছে রায়হান আর উজান। অসময়ে ডাকায় রায়হান খুবই বিরক্ত হয়ে আছে। রায়হান বলে উঠল, আমাকে এখানের ডাকার কারণ কি? উজান শান্ত চোখে তাকালো রায়হানের দিকে। অত্যন্ত শীতল কণ্ঠে বলে উঠল, কেন করলে এমনটা, ভায়া? রায়হানের ভ্রু কুঁচকে গেল। সে বলল, কি করেছি আমি? উজান তাকিয়ে রইল রায়হানের দিকে। হঠাৎ রায়হানের কিছু একটা সন্দেহ হলো। কেঁপে উঠল সে। অবাক চোখে তাকিয়ে রইল উজানের দিকে। কিন্তু উজান কিভাবে জানবে? উজান রায়হানের চোখের দিকে তাকিয়ে বলল, কেন মারতে চেয়েছিলে আমাদের? হঠাৎই রায়হানের চোখের রং বদলে গেল। সেখানে অসম্ভব পরিমাণের রাগের বহিঃপ্রকাশ দেখা দিল। রায়হান হিসহিসিয়ে বলল, আমাদের নয়, শুধু বল, তোকে। আমি শুধু তোকে মারতে চেয়েছিলাম। কিন্তু কেন? রায়হান উত্তেজিত হয়ে পড়ল। টেবিলে বাড়ি দিয়ে বলল, আমি রুহানিকে চাইতাম। রুহানিকে ভালোবাসতাম আমি। রুহানির আমার হওয়ার কথা ছিল। কিন্তু তুই কি করলি? মাঝখান থেকে এসে রুহানিকে নিয়ে গেলি। হারিয়ে ফেললাম আমি রুহানিকে। রুহানিকে পাওয়ার একমাত্র পন্থা ছিল তোকে মেরে তাকে নিজের করা। উজান শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আমাকে মেরে ফেললে রুহানি তোমার হতো। আমি মরে গেলে রুহানি যদি 100 যুগ বেঁচে থাকার সুযোগ পেত, তবুও সে দ্বিতীয়বার কোনো পুরুষের দিকে চোখ তুলেও তাকাতো না। আমি তাকে জোর করে নিজের করতাম। যেটা সহজে থেকে পাওয়া যায় না সেটাকে জোর করে আদায় করে নিতে হয়। ভুল বললে, ভায়া। তুমি যদি জোর করে তাকে নিজের করতে চাইতে, তাহলে সে সবার আগে নিজেকে শেষ করত। সে কখনোই তোমার হতো না। জোর করে সব পাওয়া যায় না, ভায়া। জীবনে কিছু কিছু অপূর্ণ ইচ্ছা থেকে যায়। জীবন আমাদের সব কিছু দেয় না, ভাই। যেমন আমি কোনোদিনও বড় ভাইয়ের আদর পাইনি। শেষের কথাটা খুব আফসোসের স্বরে বলল উজান। রায়হান তাকিয়ে রইল। উজান আবার বলল, বিশ্বাস করো ভাই, তুমি আজকে বাঁচতে পারতে না, যদি না তোমার সাথে একটা মেয়ের জীবন জড়িয়ে থাকতো। আর যদি না তুমি আমার ভাই হতে। উজান ঘরে ঢুকে দেখল রুহানি হাতে পায়ে সরিষার তেল মালিশ করছে। নিশ্চয়ই আবার গা চুলকাচ্ছে। উজান এগিয়ে আসতেই রুহানি বোতলের মুখ আটকে পাশে রেখে দিল। উজান এসে রুহানির পাশে বসে রুহানির কাঁধে মাথা রাখল। রুহানি উজানের হাত জড়িয়ে ধরল।
উজান অত্যন্ত শান্ত স্বরে বলে উঠল, বুঝলি সুইটহার্ট, আপন মানুষরাই পেছনে থেকে ছুরি চালায়। এই দুনিয়ায় কাউকে বিশ্বাস করা যায় না। দুদিন বাদে তারা তাদের আসল রূপ দেখিয়ে দেয়। সবাই স্বার্থপর হয়। আমার সাথেই কেন বারবার এমন হচ্ছে? রুহানি চুপচাপ শুনতে থাকলো উজানের কথা। উজান আবারও কেমন গলায় যেন বলে উঠল, আমি কি খুব খারাপ, রুহানি? রুহানি চমকে তাকালো উজানের দিকে। উজান সোজা হয়ে বসল, মাথা নিচু। রুহানি উজানের চোখের দিকে তাকালো। উজানের চোখে কিছু একটা ছিল, একটা গভীর অসহায়ত্ব, যা সোজা রুহানির হৃদয়ে গিয়ে বিঁধল। ওই চোখে এমন এক যন্ত্রণা ছিল, যা আপন মানুষের দেওয়া আঘাতেই জন্ম নিয়েছে। রুহানির চোখে জল জমে উঠল। উজানকে এতটা অসহায় আগে কখনো লাগেনি। তার উজানকে সে কখনো এমন রূপে দেখেনি। আচ্ছা, মানুষ কেন এত স্বার্থপর হয়? কেন মানুষ স্বার্থের জন্য আপন মানুষদের ঠকায়? দুনিয়াতে কি স্বার্থই সবকিছু? মাঝে কেটে গিয়েছে কিছু মাস। রুহানির ডেলিভারির সময় এগিয়ে এসেছে। আর যতদিন এগিয়ে আসছে আর ততই উজানের টেনশন বাড়ছে। সকালে উজানেরই আগে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে একেবারে গোসল করে বেরিয়ে আসলো। অফিসের জন্য তৈরি হলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে টাই বাঁধতে বাঁধতে তাকালো রুহানির দিকে। রুহানি তার দিকে পিটপিট চোখে তাকিয়ে আছে। উজান এগিয়ে গেল বিছানার দিকে। রুহানির দিকে ঝুঁকে তার কপালে চুমু খেয়ে বলল, আরেকটু ঘুমা, রাতে তো ঘুমাসি। রুহানি বলল, দ্রুত চলে আসবেন, আপনাকে ছাড়া ভালো লাগে না। উজান টুপ করে রুহানির ঠোঁটে একটা চুমু খেল। ফিসফিসিয়ে বলল, খুব শীঘ্রই ফিরে আসবো তোর কাছে। প্রহর গুনতে থাক শুধু। আচ্ছা, মনে থাকে যেন। উজান রুহানির নাকে টোকা দিয়ে বলল, মনে থাকবে। তালহাকে কোলে নিয়ে বসে আছে আয়শা। ড্রয়িং রুমে পরিবারের মহিলারা সবাই একসাথে বসে আছে। গল্প করার মাঝে হাফসা আয়শাকে বলে উঠলেন, তোমার বাবা মায়ের সাথে যোগাযোগ আছে তোমার? ওরা চেষ্টা করেনি যোগাযোগ করার? আয়শা স্বাভাবিক গলায় জবাব দিল, না, যোগাযোগ হয়নি। তুমি চেষ্টা করেছিলে? সুরাইয়া বললেন এবার। হ্যাঁ, আমি চেষ্টা করেছিলাম। আমার কণ্ঠ পেয়েই ফোন রেখে দেয়। হামিদা বললেন, থাকো তো, চিন্তা কইরো না তো। ওরা তোমাকে বিদায় করতে পেরেই বেঁচে গেছে। তুমি ওদের কথা একদম ভাববে না। আমরা সবাই তোমাদের আপন। আয়শা তৃপ্তির হাসল। আসলেই তো, এখন তার সব আছে। আল্লাহ কখনোই কাউকে সব দিক দিয়ে নিরাশ করেন না। তার এখনো মনে আছে, ম্যাট্রিক পরীক্ষার পরে সে কত বাবা মায়ের হাতে পায়ে ধরেছিল পড়াশোনা করার জন্য, কিন্তু তাকে আর পড়তে দেওয়া হয়নি। ম্যাট্রিকে সে অনেক ভালো রেজাল্ট করেছিল। তার ইচ্ছা ছিল পড়াশোনা করার। অভ্র বলেছিল তাকে কলেজে ভর্তি করিয়ে দিবে, কিন্তু সে রাজি হয়নি। এখন কি তার কলেজে পড়ার বয়স আছে? তার থেকে বড় কথা, সে এখন মন দিয়ে সংসার করবে। কোনো অপূর্ণতা রাখতে চায় না। তখন অভ্র ফিরল বাড়িতে। ঘরের দিকে যেতে যেতে বলল, আয়শা, ঘরে আসো। সুমাইয়া ঠোঁট টিপে বলল, যাও চাচি, তোমার প্যারেলাল ডাকছে। আয়শার ইচ্ছে করল মাটির নিচে ঢুকে যেতে। ছটফট পায়ে সেখানে থেকে প্রস্থান করল। সুমাইয়া হাসতে হাসতে বলল, দেখেছো কত তারা তার। সুরাইয়া জোরে একটা থাপ্পড় মারলেন মেয়ের মাথায়। রুহানি বলল, বুঝলে মেজো মা, তোমার মেয়েটা বেশি পেকে গেছে, এর বিয়ে দিয়ে দাও। সুমাইয়া চোখ গরম করে তাকালো রুহানির দিকে। রুহানি সেদিকে পাত্তাই দিল না। সুরাইয়া সিরিয়াস হয়ে বললেন, আমি কিছুদিন ধরে ভাবছিলাম মেয়েটার বিয়ের ব্যাপারে। কিছুদিন আগে একটা ভালো সম্বন্ধ আসছে। ছেলে ইঞ্জিনিয়ার, দেখতে শুনতেও বেশ ভালো। তোর চাচাও ভাবছে ব্যাপারটা নিয়ে। দেখি কতদূর আগায়। রুহানি তাকালো সুমাইয়ার দিকে। সুমাইয়ার মুখটা কালো হয়ে গেল। এতক্ষণের হাসি উধাও হয়ে গেল তার মুখ থেকে। ঘরে এসে অভ্র গোসল করে বেরিয়ে আসলো। ঘরে আসতেই একটার পর একটা ফোন এসে যাচ্ছে ফোনে। ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল সে। আয়শা আশপাশ দিয়ে ঘুরঘুর করছে। অভ্র বিছানায় বসলে আয়শা পাশ দিয়ে যেতে গেলে অভ্র কোমর ধরে টান মেরে নিজের কোলে বসিয়ে দিল। আয়শা চেঁচাতে গেলে অভ্র ঠোঁট দিয়ে ওর ঠোঁট আটকে ধরল। ফোনের ওপাশ থেকে কথা বলেই যাচ্ছে একটা লোক। অভ্র ছেড়ে দিল আয়শাকে। আয়শা চোখ কুঁচকে তাকিয়ে রইল। পরে সেও অভ্রর গলা জড়িয়ে ধরে বসল। অভ্র কোমর টেনে আরো মিশিয়ে ধরল। কথা শেষে তাকালো সে আয়শার দিকে। আয়শা বলল, আমি না একটা জিনিস ভাবছি। কি ভাবছ? আমি জীবনে কি এমন করেছিলাম যে আপনার মতো তার ছেড়ে লোকের পাল্লায় পড়লাম? আয়শা জবাব দিল খুব ভাবান্তর হয়ে। অভ্র বলল, নিশ্চয়ই কোনো এমন ভালো কাজ করেছ যার বিনিময়ে আল্লাহ এই অভ্র জোহানকে তোমাকে উপহার দিয়েছে।
আয়েশা স্নিগ্ধ হাসল। অভ্রর মুখ দুই হাতে ধরে নিচু করে কপালে একটা গভীর চুমু দিল। বলল, হ্যাঁ, ঠিক বলেছেন। আমি নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলাম, যার বিনিময়ে আল্লাহ আপনার মতো স্বামী আমি পেয়েছি। সারা জীবন এমন তার ছেঁড়া থাকবে। কিন্তু রাত তখন 11টা বাজে। ফুলিকে নিয়ে রুহানি বিছানায় বসে আছে। রুহানি হাঁটু ভাঁজ করে বসা আর ফুলি তার কোলে বসা। রুহানি তার সারা শরীরে হাত দিয়ে আদর করে দিচ্ছে। রুহানি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। এত রাত হয়ে গেল, উজান এখনো আসলো না। সাধারণত উজান এত দেরি কখনোই করে না। সে উজানের নাম্বারে ফোন দিল, ফোন ঢুকছে না, কিন্তু উজান ফোন ধরছে না। 3বার দেওয়ার পর আচমকা পেটে ব্যথার অনুভব হলো। আজ সকাল থেকেই চিনচিন ব্যথা করছিল পেটে। প্রথমে তেমন একটা পাত্তা না দিলেও ব্যথা ক্রমশ বাড়তে থাকলো। এক পর্যায়ে সেটা তীব্র আকারে ধারণ করল। ভেজা কিছুর অনুভব হতেই নিচে তাকিয়ে দেখল, সে যেখানে বসে আছে সেখানটা পুরো ভিজে গিয়েছে। সাথে তীব্র ব্যথায় চিৎকার করে উঠল রুহানি। ফোন বারবার ভাইব্রেট হচ্ছে দেখে উজান বিরক্ত হয়ে বাইক রাস্তার পাশে দাঁড় করালো। হেলমেট খুলে সামনে রেখে ফোন বের করে দেখল মালটা সেভ করা নাম্বার থেকে ফোন এসেছে। উজান ফোন ব্যাক করতে যাবে, আচমকা পেছনে থেকে মাথায় তীব্র আঘাতে সেকেন্ডের ভেতরে বাইক থেকে ছিটকে পড়ল সে। মাথায় সজোরে পরপর 2বার বাড়ি খেল রোদে। ফোন হাত থেকে খসে কিছুটা দূরে গিয়ে পড়ল। মুখ থেকে রক্ত ছিটকে বেরিয়ে আসলো। মাথা ঝাঁঝা করে উঠল। উজান অনুভব করল মাথা থেকে রক্ত গড়গড় করে পড়ছে। অসহ্য রকমের যন্ত্রণা হচ্ছে। ঝাপসা চোখে তাকানোর চেষ্টা করল, চোখে কিছুই দেখতে পাচ্ছে না। ঝাপসা ঝাপসা দৃষ্টিতে দেখল 5-6টা ছেলে দাঁড়িয়ে আছে তার সামনে। সকলের হাতে মোটা লম্বা লম্বা কাঁধ। উজান উঠার চেষ্টা করল। একটু উঠল, আবার পরে গেল। ছেলেগুলোর ভেতরে একটা ছেলে এগিয়ে এসে সজোরে একটা লাথি মারল উজানের পেটে। উজানের মুখ থেকে রক্ত ছিটকে বেরিয়ে আসলো। ককিয়ে উঠল সে। রুহানি এক হাতে পেট চেপে অন্য হাতে ফোন হাতড়ে নিয়ে আবার উজানকে ফোন দিল। উজানের ফোন বাজতে থাকলো। ছেলেগুলোর ভেতরে একজন গিয়ে উজানের ফোন উঠালো। ফোন স্ক্রিনে মালটা সেভ করা নাম্বারের সাথে রুহানির ছবি দেখে তাচ্ছিল্যের হাসি দিল ছেলেটা। বিড়বিড় করল, আজাইরা নাটক, মাদার। তারপর সাথে সাথে ফোনটা সজোরে আছাড় মারল। রুহানি ব্যথা সহ্য করতে না পেরে আবারও চেঁচিয়ে উঠল। তার চিৎকারে ছুটে আসলো বাড়ির সবাই। এই অবস্থায় রুহানিকে দেখে হামিদা চেঁচিয়ে উঠলেন, দ্রুত গাড়ি বের করো, হাসপাতালে নিতে হবে এক্ষুনি। আয়েশা বলে উঠল, কিন্তু ওর ডেলিভারির ডেট না আরও কিছুদিন পরে ছিল। তীব্র ব্যথায় রুহানি কাতরাচ্ছে আর অস্পষ্ট কণ্ঠে উজানকে ডাকছে। অভ্র বাড়িতেই ছিল, পরিস্থিতি খারাপ দেখে দ্রুত রুহানিকে কোলে তুলে নিল। তুহিন গাড়ি বের করেছে। রুহানিকে গাড়িতে উঠিয়ে উজানকে ফোন দিতে থাকলো। এদিকে উজানের ফোন ক্রমশ বন্ধ দেখাচ্ছে। আরেকটা ছেলে এগিয়ে আসলো উজানের কাছে। হাতের কাঠটা দিয়ে সর্বশক্তি দিয়ে পিঠে আঘাত করল। মর্মর করে আওয়াজ হলো। আরেকটা ছেলে এসে কাঠ দিয়ে পায়ে আঘাত করল। ঘাড়ে আঘাত করল। আরেকটা ছেলে এসে মুখে লাথি মারল। তারপর ক্রমাগত পেটে লাথি মারতে থাকলো। উজানের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। চোখ খুলে রাখা কষ্টকর হয়ে উঠছে। মাথার যন্ত্রণা মনে হচ্ছে এক্ষুনি সে মরে যাবে। হঠাৎ সে অনুভব করল সে নিঃশ্বাস নিতে পারছে না। চোখে কিছু দেখতে পাচ্ছে না। হঠাৎ চোখের সামনে রুহানির মুখ ভেসে উঠল। অস্পষ্ট কণ্ঠে ডেকে উঠল রুহানিকে। পেটে আরেকটা লাথি পড়তেই জোরে একটা শ্বাস নিল। আবার সে ডেকে উঠল রুহানিকে। তার শ্বাস বন্ধ হয়ে গেল। হাত নাড়াচাড়া বন্ধ হয়ে গেল। উজানকে পর্যবেক্ষণ করে ছেলেগুলো সেখানে থেকে চলে গেল। উজান, উজান। উজানের নাম ধরে রুহানি কাতরাতে থাকল। আমার উজানকে এনে দাও, আমার কষ্ট হচ্ছে। রুহানি চিৎকার করে উঠল। তার চিৎকার সকলের চোখে পানি চলে আসলো। হামিদা জড়িয়ে ধরে আছে রুহানিকে। শান্ত হও মা, উজান চলে আসবে, বেশি কষ্ট হচ্ছে। হামিদা শান্ত করার চেষ্টা করছে। রুহানি জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, উনাকে ফোন করে বলুন না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। হসপিটালে পৌঁছে রুহানিকে অভ্র কোলে করে স্ট্রেচারে উঠালো। অটিতে নেওয়ার সময় রুহানি বায়না করল, উজান না আসলে সে কিছুতেই যাবে না। তাকে জোর করে ঢুকিয়ে দেওয়া হলো। এদিকে সবাই একাধারে উজানকে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু উজানের ফোন বন্ধ। অফিসে ফোন করে জানল সে অনেক আগেই বেরিয়ে গিয়েছে। তাহলে গেলটা কই? অভ্র বিশ্রী একটা গালি দিয়ে উঠল। এদিকে রুহানির প্রথম বাচ্চা, তাও টুইন, তার ডেলিভারির সমস্যা হচ্ছে। কিছুতেই পুশ করতে পারছে না। তীব্র যন্ত্রণা কাতরাচ্ছে।
ডক্টর জানালো, এভাবে বেশিক্ষণ রাখা যাবে না, সি সেকশনে নিতে হবে। পরিবারের সকলে তাতে সম্মতি দিল। রুহানি বারবার চেঁচাচ্ছে সে কিছুতেই উজানকে ছাড়া যাবে না। রুহানিকে সি সেকশনে নেওয়া হলো। এদিকে উজানকে এত ফোন দিয়েও পাওয়া যাচ্ছে না। সবাই ভাবল হয়তো ফোনে চার্জ নেই। অনেকক্ষণ পর রফিকুল সাহেব বললেন, উজানের ফোন এখনো বন্ধ কেন? ওর ফোন তো কখনো বন্ধ থাকে না। সবাই চিন্তায় পড়ে গেল। এই ভাবনা সবার মাথাতেও ছিল। হামিদা কান্না করছে দুই দিকের টেনশনে। হসপিটালে বেশি মানুষ আসেনি। রফিকুল মাহতাব, সুমন মাহতাব, তুহিন, অভ্র, হামিদা আর সুরাইয়া এসেছে। রায়হানও রয়েছে। ঘণ্টা খানেক পর অটি থেকে ডাক্তার বেরিয়ে আসলেন। পেছনে পেছনে দুজন নার্সও বেরিয়ে আসলো। নার্সের কোলে দুজন নবজাতক। সকলে ছটফট পায়ে এগিয়ে গেল। অভ্র এগোতে গেলে তখনই তীব্র স্বরে ফোন বেজে উঠল। থেমে গেল সে সেখানেই। ফোন রিসিভ করে কানে নিল। হ্যালো বলতেই ওপাশ থেকে যা শুনল তাতেই তার দুনিয়া উলটপালট হয়ে গেল। হাত থেকে খসে পড়ল ফোন। অনুভূতিহীন দৃষ্টি গিয়ে থামল সদ্য জন্ম নেওয়া বাচ্চাদের দিকে, যারা এ মুহূর্তে দাদা দাদির কোলে উঠে হাত পা নাড়ছে। চলবে।